দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজ করেই আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আমাকে কেউ আসবে না এখানে। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড়ওয়ালা এনে খাড়া করেছে। ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহাড়াওয়ালা আমায় বাধা দিল। বলল, চালিয়ে থানা মে। থানা মে কেন যাব? क्या किया? कॉफी खाया, उसका दाम दे दिया, चुका दिया, फिर थाना का है? কিন্তু কে শোনে? পাহাড়াওয়ালা আমার ঘাড় ধরল, টেনে নিয়ে চলল আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য শিবরাম চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প, গোল দিঘির ভূত। আজকের গল্পটি আমরা নিয়েছি শুকতারার 101 ভূতের গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে গোল দিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকম দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার নয়। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি, চিঠিখানা স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতিকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতো সহজে চমকাবার ছেলে নয়, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকারা কারোর যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের ওপর ভূত, একটা অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? আর একজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আর একজন। এই ভূতত্ব, আমি বললাম। ভূতত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘরবাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো যে কেন হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ব নয়, আমি ভাবছি ভূতত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, একই কথা, ভূতত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে, ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে।
যেমন মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সাথে এর কোনো সম্পর্কই নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি। গোলদিঘির ওই ভুতুড়ে ব্যাপারটার সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি না। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যেই তো, ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি চিঠিটা দেখালাম, চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এ চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, আগে সব মাটি হয়ে যাবে। তাহলে একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটায় ঘোরোগে। যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত পাকড়াবে অমনি। মুষড়ে পড়া কি ম্রিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার পত্রদাতা, কিংবা ওই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথাটা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমাকে চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরশময় প্রদীপ বেগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভৌ দৌড়। আমি কি পারবো? তবু আমি গাঁইগুই করি। পারবে হে, পারবে। তুমি তুখর ছেলে, তাই তো তোমাকেই এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা। তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে দেখবে চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের পকেট। হাতড়ে টাতড়ে খুচরো খাচরা যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টাফি যা পারো প্রাণ ভরে খেও, বুঝলে? এতক্ষণে কাজটায় আমার গা লাগে। আচ্ছা বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজার, কলেজ স্কোয়ারেই শটান। অলিগলি ধরে ট্যাং ট্যাং করে পৌঁছালাম তো গোলদিঘি। দিঘিটার চারকোনায় দুচক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লাগছিল আজ, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধেও উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাসবাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি?
ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু হলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? ভূত নয় তো এরা সব? আমার গাটা কেমন ছমছম করে উঠল। ভদ্রলোক বলেছিলেন কাজ ছাড়া হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সেই ভদ্রলোকের পাত্তা মেলে। কফি হাউসও ফাঁকা। বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেওয়ার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধবয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূতটুত দেখেছেন, অন্তত সেই রকমই মুখের ভাবখানা। তার কাছে গিয়েই বসলাম। বয়ে আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটেটো চিপস অর্ডার দিলাম। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমানোর চেষ্টা করলাম। হ্যাঁ, বাড়ি বিশ্রী সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়ল আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘি এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, তাই না? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, স্বাদ জন্মে না। ভদ্রলোক আর 1 পাত্র আইসক্রিম অর্ডার দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর আমি জীবনে দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি 1 চুমুক কফি খাই আর উনি গ্লাসের পর গ্লাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে চেষ্টা করেও 1 টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই, তখনই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে না। এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব। কবে? 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে আমার চক্ষু চড়ক গাছ। 15 টাকা বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা শুধলেন। সে তো আর একজন, জানাই আমি। আমরা কি কানা ঘাস বেচতে বসেছি নাকি? চালাকি পেয়েছেন? হ্যাঁ, আপনার টেবিলে আপনি ছাড়া তো অন্য কোনো লোক ছিল না। কেন ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছে কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজ করেই আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়?
আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আমাকে কেউ আসবে না এখানে। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড়ওয়ালা এনে খাড়া করেছে। ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহাড়াওয়ালা আমায় বাধা দিল। বলল, चलिए थाना में। थाना में क्यों जाबो? क्या किया? कॉफी खाया, उसका दाम दे दिया, चुका दिया, फिर थाना का है? কিন্তু কে শোনে? পাহাড়াওয়ালা আমার ঘাড় ধরল, টেনে নিয়ে চলল আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোচা মেরে, হয়তো আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু এ কি? আমাকে না, পাহাড়াওয়ালাকেই। পাহাড়াওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या करता बोलो तो? हमको पा छोड़ देओ ना, थाना में কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? আপত্তির সুরে আমি বললাম, রাষ্ট্র বাংলার জগা খিচুড়ি বানিয়ে একাকার করলাম। तुम्हारा पैर कौन पकड़ा है? हम तो तुम्हारे गर्दन पकड़े हैं, दूसरा तो यहाँ कोई नहीं है। পাহাড়াওয়ালার আওয়াজ কানে এলো। আমি অবাক হলাম। ক্যাফের মালিক, বয় এবং এই পাহাড়াওয়ালা আমার যে পা ধরে রয়েছে তাকে এদের তিনজনের মধ্যে কেউই দেখতে পাচ্ছে না। আর এতক্ষণে বুঝলাম গোলদিঘির গোলমালটা। জ্ঞান হারিয়ে পাহাড়াওয়ালার গায়ের ওপরেই লুটিয়ে পড়লাম। তারপর কিভাবে যে গোলদিঘি থেকে ফিরে এসেছি তা আমার জানা নেই। যখন জ্ঞান ফিরেছিল তখন আমি পুলিশ কাস্টাডিতে। পুলিশকে সব ঘটনা বলেও তাকে একবর্ণও বিশ্বাস করাতে পারিনি। অবশেষে সংবাদপত্রের সম্পাদককে ফোন করায় তিনি এসে আমায় ছাড়িয়ে নিয়ে যান। শুনলেন গোলদিঘির ভূত, রচনা শিবরাম চক্রবর্তী, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি অতনু, আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। শেষ হলো গোলদিঘির ভূত। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।